ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা শুরু করতে চলেছি, ভিডিওর বিষয়টা হলো উপপাদ্যের সাজেশান। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছ। দেখো, এর আগে মানে 2026 সালে যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, এই উপপাদ্যের সাজেশান এবং প্রয়োগেরও সাজেশান আমরা দিয়েছিলাম, সেখানে পুরোপুরি 100% আমরা সফল হয়েছি, মানে 100%ই সেখান থেকেই পড়েছে। প্রয়োগের ক্ষেত্রে ভেবেছিলাম একটা হয়তো পেয়ে যাবে, কিন্তু দেখলাম সেখানে দুটোই পড়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। তাই বলছি, এবারে যে সাজেশানটা দেব উপপাদ্যের বিষয়ে 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য, সেটা কিন্তু একেবারে অব্যর্থ সাজেশান। এখান থেকেই তোমরা পাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তোমাদের টোটালি সিলেবাসে আছে 12টা উপপাদ্য, তার মধ্যে তোমাদের 6টা বলবো করতে, তার মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে। আর এই 6টার মধ্যেও ইম্পর্টেন্ট আছে কোনগুলো, সেটাও তোমরা ভিডিওর শেষে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে উপপাদ্যর কথা বলবো সেটা হলো উপপাদ্য 38 উপপাদ্যটা কী আছে? দেখ, সেটা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে? ভালো করে এটা করবে। তারপরে যে উপপাদ্যটা আছে সেটা হলো 48। 48-এর উপপাদ্যটা কী আছে? বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। তাহলে এটা দুটো হলো 48। এবারে পরেরটা হচ্ছে 50 নম্বর যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে, দেখো কী আছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দুটি ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। মানে এটাই পিথাগোরাস উপপাদ্যের বিপরীতটা আর কি। তাহলে এটাই হচ্ছে 50 নম্বর উপপাদ্যটা। তারপরে যেটা আছে 37 নম্বর উপপাদ্য। 37 নম্বর উপপাদ্যটা কী আছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা ছোট হলেও কিন্তু উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য এবারে 2027 সালের জন্য। তারপরে 33 নম্বর উপপাদ্যটা দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখাংশ জ্যায়ের উপর লম্ব হবে। তারপরে কোনটা আছে? তারপরটা হচ্ছে 32। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এই হলো 6টা উপপাদ্য। আমি বলেছিলাম তোমাদের ভিডিও শেষে বলবো কোন এদের মধ্যে কোন তিনটে বেশি, মানে কোন দুটো বা তিনটে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে যদি দুটোর কথা বলি, শেষে যে দুটো বললাম 33 এবং 32, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তার থেকে একটু যদি লেস ইম্পর্টেন্ট ধরি, মানে ওর সঙ্গে সমতুল্য, সেটা হলো 50-এর উপপাদ্যটা। ঠিক আছে? তাহলে এই তিনটের মধ্যে তুমি একটা অবশ্যই পেয়ে যাবে, এটা ধরে নিতে পারো, এই তিনটের মধ্যে। তার মানে কি ওগুলো করতে হবে না? বাকি তিনটে অবশ্যই করবে। এগুলো তোমাদের একটু সুবিধা করার জন্য বলে দিলাম, ঠিক আছে? এই কটা দেখো। এবারে কিছু কথা তোমাদেরকে বলি, যে এই যে 6টা উপপাদ্যের কথা তোমাদের বললাম, এটা তো তোমরা তো করবে, এটা তোমরা করছো পরীক্ষার জন্য। শুধু তো পরীক্ষাটা মেন উদ্দেশ্য নয়, জানাটাও প্রয়োজন, তাই না? যদি তোমরা মাধ্যমিকে উঠেছো, মানে সিলেবাস, অন্তত সিলেবাসে যে কটা আছে, 12টা তো আছে বললাম, তাহলে আর যে 6টা আছে সেটা একটু পড়ে রেখো, একটু জেনে রেখো। আর জেনে রাখার জন্য বলছি, জেনে রেখো, যেটা পরবর্তীকালে তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন ওগুলো তো কাজে লাগবে, তাই না? তাই ওগুলো তোমরা জেনে রেখো। আর এরপরেও যারা মনে করছো যে আমাদের না জানলেও চলবে, আমার শুধু পাস করলেই হবে, ঠিক আছে, সেটা তোমরা যেরকম ভালো মনে করবে সেটা করবে। আমার এটুকু বলার ছিল যে ওগুলো পড়ে রেখো, জানা রেখো, মানে এগুলো তোমাদের জানা উচিত, কারণ সেই জন্য তো সিলেবাসে দিয়েছে। আর এছাড়াও দেখবে কিছু যে উপপাদ্যগুলো আছে যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত নয় বলে রেখেছে, সেগুলো যারা পড়তে চাও ওগুলো পড়ে রাখতে পারো, কারণ ওই বিবৃতিগুলো পড়ে রাখতে পারো, কারণ ওখান থেকে এক্সট্রা উপপাদ্যের জন্য সুবিধা হবে। ওগুলো পড়ে রাখলে কী হয়, এক্সট্রা উপপাদ্যের জন্য করার
অনেকটা সুবিধা হবে। এক্সট্রা উপপাদ্য যখন করবে সেক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমার এটুকু বলার ছিল তোমাদের জন্য, সেটা তোমাদেরকে বললাম। এবারে তোমাদের ডিসিশান, তোমরা সেটা তোমাদের সুবিধা মতো তাহলে পড়ে নেবে। ঠিক আছে।